প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের ক্লাসে। আমরা তৃতীয় অধ্যায়ের একদম শেষ পাঠে রয়েছি এবং আশা করি আজকে আমরা এই ক্লাসটি শেষ করব। চলো আমরা আজকে এই পাঠ 26-এ রয়েছি। আমরা গত ক্লাসে ছিলাম হ্যাকিং সাইটটা নিয়ে, নৈতিকতা, এবং শুধুমাত্র ওয়েবসাইট হ্যাকার না, আমরা এরকম অনলাইন প্ল্যাটফর্মে বা শুধু তথ্য প্রযুক্তিতে বিভিন্নভাবে আমরা কিন্তু অনৈতিক কাজ করে থাকি, তাই না? আজকে আমরা সেই অনৈতিকতার জায়গাগুলো আরেকটু কিছু বাকি আছে এবং এর সাথে নতুন একটি পাঠ যোগ করে আমরা আজকের কাজটা শেষ করব। তা আমরা কি কি করব? অনলাইনে প্রতারণা, নৈতিকতা ও প্লেজারিজম, তাই না? আমরা বিভিন্নভাবে অনলাইনে প্রতারণার শিকার হই, তারপরে হচ্ছে সেগুলো একটু দেখে নিব। সবাই আমরা 49 পেজ নাম্বারটা বের করি। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম মেইলের মাধ্যমে অনেক ধরনের মিথ্যা তথ্য দেওয়া হয়, সেটার মাধ্যমে কি হয় আমাদের অনেক ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে কি করে আমাদের সাইটগুলো হ্যাক করে বা আর্থিকভাবে ক্ষতির সম্মুখে করে। চলো, ইন্টারনেটে অনেক মানুষের যেগুলো হচ্ছে বেআইনি কাজ করে ফেলে, আমাদের সেগুলো জানা থাকা ভালো। যেহেতু পুরো বিষয়টাই হয় সাইবার জগতে, চোখের আড়ালে প্রতারণাটাও বেশি হয়। আমাদের সমাজে যদি কেউ খারাপ কাজ করে আমরা তাকে ফাইন্ড আউট করতে পারি, তার কাছ থেকে সাবধানে থাকতে পারি, তাই না? কিন্তু আসলে ইন্টারনেট সাইবার জগৎ এত বিশাল একটা জগৎ, এখানে কে ভালো কে মন্দ, কোনটা সঠিক কোনটা মিথ্যা, এগুলো কিন্তু খুঁজে বের করাটা আমাদের জন্য একটু টাফ হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। অনলাইনে অভিনব কিছু প্রতারণার কথা জানা থাকলে উল্লেখ করো। আমি তোমাদের কাছ থেকে জানছি, তুমি তোমার সাথে ঘটে যাওয়া অথবা তোমার পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা অনলাইনে হতে পারে, ওভার ফোনে হতে পারে, একটু তোমরা শেয়ার করো। পিছনে হাতে হচ্ছে, হ্যাঁ বলো। আচ্ছা, খুব আমরা সবাই এখন সচেতনমূলক মেসেজ বলো বা বিভিন্ন জায়গাতে এই প্রতারণাটার শিকার হই বা এই কথাগুলো আমরা শুনি, সেটা বিকাশে কাস্টমার কেয়ার থেকে ফোন সেজে, বা বিকাশ আমরা বলছি, বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেক্টরে, তাই না? আমি একটু আমার অভিজ্ঞতার কথাটা বলছি। সেটা হচ্ছে আমি একবার এমার্জেন্সিভাবে আমার নাম্বারে একটা অ্যামাউন্ট বিকাশ করে আসি। আসার পরে কিছুক্ষণ পরে আমার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসার পরে বলছে যে, ভাই আমি বিকাশ থেকে বলছি। তো একটা নাম্বার, ঠিক আছে, জি বলো। বলে, কিছুক্ষণ আগে কি আপনি যে একটু টাকা ক্যাশ ইন করেছিলেন, সেটা কি ক্যাশ আউট করেছেন? আমি বললাম, নো, এটা তো আমি একটা পেমেন্ট করবো, সেই জন্য এখনো করা হয়নি। কি হয়েছে বলেন? তো বলছে, অ্যাকচুয়ালি আপনি যে এজেন্ট থেকে এটা করেছেন, সেই এজেন্ট নাম্বার, ও বলছে আমি সেই দোকান থেকে বলছি। হ্যাঁ, প্রথমে বিকাশ এজেন্ট না, বিকাশ যে নাম্বার যে দোকান থেকে করেছে সেই দোকানদার আমাকে ফোন দিয়েছে। তো তখন বললাম যে, ভাইয়া কি হয়েছে? বললো, ভাইয়া অ্যাকচুয়ালি হচ্ছে আপনি ঠিক কিছুক্ষণ আগেই আপনার আগে আরেক ভদ্রলোক আমাকে 10,000 টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকাটা আসলে সেই নাম্বারটা বা সেটা ভুল ক্রমে সেন্ড করেছি। হ্যাঁ, তা আসলে সেইটা রোধ করার জন্য আমি ওই নাম্বারটা ব্লক করে দিতে বলে বিকাশে ফোন দিয়েছি, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, ওনার ডিজিট আর আপনার ডিজিটের ভিতরে খুব মিল থাকার কারণে ভুলে আপনার নাম্বারটা ওটা হয়ে গিয়েছে, এই জন্য বিকাশ থেকে আপনি অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। তো অসুবিধা নাই, হচ্ছে একটু পরে আমি ওনাদেরকে জানিয়ে দিয়েছি, তো ওনারা আপনাকে ফোন দিলে আপনি অ্যাকাউন্টটা আবার ওপেন হয়ে যাবে, এছাড়া আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন না। উনি ফোন রাখার কয়েক সেকেন্ডের পরেই আমাকে আরেকটা নাম্বার থেকে ফোন আসলো। ফোন দিয়ে বলছে যে, স্যার আমি বিকাশ এজেন্ট, বিকাশ সার্ভিস সেন্টার থেকে বলছিলাম, অমুক, কিছুক্ষণ আগে আপনি যে দোকান থেকে টাকাটা দিয়েছিলেন, উনি আমাকে ফোন করেছিল, পরে জানিয়েছে ভুলক্রমে আপনার নাম্বারটা দিয়েছে, তো আপনার অ্যাকাউন্টটা আমরা আবার রিস্টার্ট করতে চাচ্ছি। আসলে এতটুকু সময়ের মধ্যে তো আমি তো অ্যাকাউন্টটা চেক করার সুযোগ পাইনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি অ্যাকাউন্টটা আমাকে ওপেন করে দেন, আমার তো আসলে টাকাটা একটা পেমেন্ট দিতে হবে। তো স্যার আপনি অ্যাকাউন্ট কি একটু তথ্য নেই? আমি বললাম যে, হ্যাঁ অ্যাকাউন্ট আমি এরকম পেপারসের মাধ্যমে করেছি। ওই পেপারসের উপরে 2টা নাম্বার আছে, এই নাম্বার কি আর মনে আছে? এটা আজ থেকে 5-7 বছর আগে বা 10 বছর আগে খুলেছি। স্যার তাহলে একটা কোড যাবে, কোডের থেকে আপনি একটা সামহাও তারা একটা প্লাস মাইনাস এরকম কিছু যোগ, বা আপনি এটা একটু করবেন, এখানে ক্লিক করবেন, এরকম কিছু একটা ইনফরমেশন।
যখন এই কথাটা বলেছে তখনই আমি বুঝতে পারছি নো, আমি কোনো কোডের মাধ্যমে যাব না। তখন সরি, ঠিক আছে, আপনি স্টপ রাখেন, আমি কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলবো। তখন বলছে না, এটার জন্য এইভাবেই করতে হয়, আপনি কিন্তু টাকাটা একবারে ব্লক হয়ে যাবে, এই সেই অনেক কিছু আমি কেটে দিয়েছি। আমার কিছু সহকর্মী এরকম ছিল, ভুলক্রমে তারা বলে যে তার তোমার কাছ থেকে ডিরেক্ট কিন্তু পাসওয়ার্ডটা চাবে না, তারা বলবে যে স্যার আপনার কাছে একটা মেসেজ গিয়েছে, আপনি আবার এটা করেন, এরকমভাবে করে অ্যাকচুয়ালি তার একটা কোনো গাণিতিক হিসাবের মাধ্যমে তোমার কোডটা বের করে নেবে এবং অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে নেয়। ঠিক আছে, তো দেখো এটা একটা গেল। আমরা মেইলের কথাটা গত ক্লাসে জেনেছি, এরকম মেইলে বিভিন্নভাবে তোমাকে অফার করবে। আচ্ছা, এরপরে আছে আরেকটা খুব বড় ধরনের এরকম হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণা করে টাকা তুলে নেয়। কারণ আমরা জানি ক্রেডিট কার্ডে কি তোমার অ্যাকাউন্টের টাকাগুলো এই লোন, এখানে একটা ব্যাংক তোমাকে এইটার মাধ্যমে একটা টাকা দিয়ে যায়। আগেকার ক্রেডিট কার্ডে এটা ছিল, অনেক ডেবিট কার্ডে এই চিপসটা থাকতো না। সো আমরা যখন পজ মেশিনে পজ করি, এই সময় হ্যাকাররা ওই কার্ডের সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে যায়। আবার অনেক জায়গায় হয় কি, বিভিন্ন অনলাইনে যখন কেনাকাটা করি তখন অ্যাকাউন্ট নেম, দেন তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম বা বিভিন্ন কিছু দেওয়ার পরে তুমি পাসওয়ার্ডটা দাও, কিন্তু আসলে হ্যাকাররা এখান থেকে তথ্যগুলো নিয়ে নেয়। তাহলে আমরা একটু পড়ে নেই। ইন্টারনেটে বড় একটা অপরাধ হয় ক্রেডিট কার্ড নিয়ে। তো যে কাগজের নোট দিয়ে টাকা পয়সা লেনদেন এখন খুব কমে আসছে, তাই না? কার্ড ব্যবহার করতে হলে সেই কার্ডটির প্রয়োজন হয়নি। ইন্টারনেটে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলেও কার্ডের প্রয়োজন হয়। তুমি কিন্তু কার্ডের তথ্যগুলো দিয়ে একটা কিউআর কোড দিয়ে পরে তোমার মোবাইল ভেরিফিকেশন একটা পাসওয়ার্ড আসবে, সেটা দিয়ে ওটিপি দিয়ে পেমেন্টগুলো করা হয়ে যায়। সো নম্বর জানার জন্য খুব অপরাধীরা, বড় বড় অপরাধীরা সাইবার অপরাধ করে থাকে। যখন একটা ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় তখন নিরাপত্তার বিষয়টিতে অ্যাকচুয়ালি যে কোনো ধরনের অনলাইন পেমেন্ট করতে গেলে নিরাপত্তার বিষয়টা খুব জোরদার দেওয়া উচিত। ঠিক আছে, আমরা একটা দেখি। দেখো, বদলে গেছে বাজার করার ধরন। ঘরে বসেই বাজার করার সুবিধা দিচ্ছে অনেক কোম্পানি। অবশ্য কিছু কোম্পানি, এটা একটা আন্তর্জাতিক অনলাইন বাজার। ঘরে বসেই বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আপনার পছন্দসই কেনাকাটা করে ফেলতে পারবেন। অনলাইনের এই ঘরে ক্রেতার নামের প্রথম অংশ টাইপ করতে হবে, নামের দ্বিতীয় অংশ টাইপ করতে হবে এই ঘরে, পরের ঘরে লিখতে হবে ক্রেতার কোম্পানির নাম। এইভাবে ক্রেতার ইমেইল নাম্বার, দেশের নাম, ঠিকানা, শহরের নাম, শহরের কোড নাম্বার, মোবাইল নাম্বার লিখতে হবে। এরপর একটি পাতা খুলবে। এখানে ক্রেতার ব্যাংক হিসাব নাম্বার, পিন নাম্বার ও পাসওয়ার্ড সহ ব্যাংকের সব তথ্য দিতে হবে। তথ্য দিয়ে দিয়েছেন। এখন যদি কোনো হ্যাকার এই অনলাইন বাজারের ওয়েবসাইট হ্যাক করে, তাহলে কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। এই অনলাইনে যতজন ব্যক্তি কেনাকাটা করেছেন সবার তথ্য এখন ওই হ্যাকারের কাছে চলে যাবে। তখন হ্যাকাররা যে কোনো ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাও করতে পারবে। ক্রেতা দেখবে তার অ্যাকাউন্ট ফাঁকা। নাম সবকিছু দিতেছে, তো ওইটা দেওয়ার পর আপনি টাইপ করছেন আপনার কিবোর্ড দিয়ে, তো এই সব ইনফরমেশন তো হ্যাকার পেয়ে যাচ্ছে। তো হ্যাকারও আপনার ক্রেডিট কার্ডটা দিয়ে সে কোনো বদলে গেছে বাজার করার ধরন। তাহলে এইভাবে আমি একটা ক্রেডিট কার্ডের কথা বলি। কিছুদিন আগে বাংলাদেশে এরকম হয়েছিল, আমার একটা ক্রেডিট কার্ড না, আমার ডেবিট কার্ড হ্যাক হয়েছিল। পরবর্তী সেটা জানলাম, আমি একটা সুপার শপ থেকে শপিং করি, তো যখন পজ মেশিনে দেই, হ্যাকাররা কাছাকাছি ওই তোমার পেমেন্ট অপশনের কাছাকাছি থাকে, তাদের কাছে একটা ছোট্ট ডিভাইস থাকে, ওই ডিভাইসটা পজ মেশিনে দেওয়ার সাথে সাথেই তোমার কার্ডের সকল তথ্যগুলি নিয়ে নেয়। আর নর্মালভাবে আমরা কী করি, পজ মেশিনে তারপরে দেওয়ার পরে পাসওয়ার্ডটা একটা গোপনভাবে দিই, তাই না? তো আমরা অনেক সময় কী করি, সহজ মনে রাখার জন্য যেহেতু 4 ডিজিট, একটু সহজ পাসওয়ার্ডগুলো দিয়ে রাখি। আর সহজ তুমি কিন্তু এইখানে 9টা ঘরই তো, তাই না? ওরা কি করেছিল, আমার ফিঙ্গার মুভমেন্টটা খুব ভালো করে ক্যাচ করেছিল। আমি যখন এখানে দিচ্ছি, আমি তো লক্ষ্য করি আমার পাশে থেকে কে, এটা আমি এবার ঢেকে রাখছি, কিন্তু ফিঙ্গার মুভমেন্টটা 1-এ গেলে বামে যাচ্ছে, 9-এ গেলে একদম কোনা দিকে যাচ্ছে, এইভাবে তারা আমার ফিঙ্গার মুভমেন্টটা লক্ষ্য করছিল। দিয়ে তারা ডুপ্লিকেট ক্লোন একটা কার্ড করে কার্ডটা থেকে টাকা তুলে নিয়েছিল। আমি হঠাৎ করে তার 3-4 দিন পর দেখি আমার মোবাইলে মেসেজ আসছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা। বাট আমি তো তুলিনি, সাথে সাথে কাস্টমার কেয়ারে ফোন করে প্রথমে কার্ডটা ব্লক করে দিলাম। দেন ব্যাংকে গিয়ে প্রথম দিকে বিশ্বাসই করতে চাইনি, দেন অথেন্টিকভাবে বলার পরে তারা এখন তো প্রযুক্তির মাধ্যমে যেরকম হচ্ছে খারাপ সাইটগুলো প্রযুক্তির মাধ্যমে আবার ধরা হয়,
সো আমার কার্ডটা কোন এটিএম বুথ থেকে তোলা হয়েছিল সেটা ফাইন্ড আউট খুব ইজিলি করে গেছে। সেখানকার সিসি ক্যামেরা চেক করে দেখে যে টাইমটাতে আমার অ্যাকাউন্ট থেকে টাকা খোলা হয়েছে সেই টাইমের সিসি ক্যামেরার যে ব্যক্তি আর আমি সেটা এক না। তখন তারা শিওর হয়ে গেল যেটা হ্যাক হয়েছে। দেন তারা এটাকে পরবর্তীতে তাকেও ফাইন্ড আউট করা গিয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে শুধু আমারটাই করেছে তা না, এরকম অসংখ্য জনগুলোই করেছিল। ঠিক আছে, তো এই জন্য আসলে আমরা কার্ড ইউজ করা, অনলাইন পেমেন্ট করা, বিকাশ করা, অনলাইন পেমেন্ট করা বা আমি বারবার বিকাশ করতে বলছি, বা মানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের কিন্তু নিরাপদ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। চলো, শুধুমাত্র যে হ্যাকিং বা এগুলোই করে তা না, ঠিক আছে, আমাদের ডান বাম বিভিন্ন রকমের মতভেদের মানুষগুলো তারা কি করে, তাদের চিন্তা চেতনাগুলো সমাজে ফ্ল্যাশ আউট করার চেষ্টা করে। অনেককে আবার বিভিন্ন ধরনের, যেরকম এর আগে তোমরা নাম শুনেছ কি ব্লু হোয়েল, এরকম একটা কি গেমস, সুইসাইডাল গেমস, তাই না, এরকম অনেক কিছু ধরনের আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে, তাই না। ইন্টারনেটে সাইবার জগতে আসলে একটা বিশাল জগৎ, এখানে অনেক ভালো আছে, অনেক কিছু মন্দ আছে, অনেক অজানাগুলো আছে। সো আমরা সবসময় চেষ্টা করব আমাদের বয়স উপযোগী, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর ভিতরেই যদি আমরা আমাদের নিজেদেরকে সীমাবদ্ধ থাকি, তাহলেই আমরা ভালো কিছু হতে পারবো, তাই না। তাহলে আমরা কী হবো, মানুষের পাতা ফাঁদে কখনোই পা দিব না, শুধু আমাদের জন্য আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো ব্যবহার করবো। এটা হচ্ছে আমাদের সচেতন ব্যবহার। অনেক মানুষ অনেক ভুলভাবে অনেক কিছু ভুল তথ্য, আমরা ইন্টারনেটে একটা তথ্য দেখলাম সাথে সাথে সেটা বিশ্বাস করলাম না। তুমি নিজেদের যাচাই করেছে, দেখো ইউটিউবে একটা বিষয়তে সার্চ দেখো, এক একজন এক এক রকমের ভাবে বলছে। আমাদেরকে সঠিক কোনটা তথ্য সেটা জানার চেষ্টা করতে হবে, তাই না। ওকে, আমরা এবারে একটা ব্যক্তির ছবি দেখছি, পেজ নাম্বার 50 সবাই একটু বের করি। 50 বের করার পর দেখো দুটো চিত্র দেখছি। চিত্র দুটি কিসের? রাইট, আমরা এটা খুব কিছুদিন আগে পুরো বিশ্বটাকে আলোচিত করে, কি করোনা ভাইরাস, তাই না। এই ভাইরাস যেরকম মানব শরীরে প্রবেশ করে মানুষের শরীরকে, অর্গানগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং শেষে মৃত্যুর পথে ঢেলে দিচ্ছে। প্রচণ্ড পরিমাণে ছোঁয়াচে, একজনের শরীর থেকে আরেকজনের শরীর যায়। পুরো বিশ্ব একটা কি বলবো, কোভিড টাইমের কারণে আমরা কি হচ্ছে একটা লকডাউন অবস্থায় ছিলাম, তাই না, মহামারী অবস্থায় ছিলাম। তো এটা ভয়াবহতা না বলছেন, ঠিক তেমনিভাবে এটা কি কম্পিউটার ভাইরাস। এই ভাইরাসও কিন্তু বিশ্বে খুব আতঙ্কের একটা বিষয়, ঠিক আছে, কারণ বিভিন্ন কম্পিউটার এটা খুব দ্রুততার সাথে ছড়াতে পারে একটু অসাবধান হলেই, ঠিক আছে। তো এই যে আমরা অনেক ব্যক্তি আছে, অসৎ ব্যক্তি আছে, তারা কি করে নানা ধরনের কম্পিউটার ভাইরাস তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে দিয়ে দেয়। সেটা কম্পিউটারে ঢুকে পড়ে এবং প্রথমে তোমার কম্পিউটারে ছোট ছোট কিছু সমস্যা শুরু করবে, আস্তে আস্তে কম্পিউটারকে স্লো করবে, এরপর ফাইলগুলোকে ক্র্যাক করে ফেলবে। একটা সময় যদি সঠিক, এরপর যদি আমরা সেটার প্রতিকারের ব্যবস্থাগুলো নেই, কম্পিউটারকে ড্যামেজ করে দিবে, তাই না। তো এই যে ভাইরাস বড় বড় সমস্যা করতে পারে, সেটা কবে থেকে শুরু হয়েছিল? মাইদুম নামের একটি কম্পিউটার ভাইরাস 2004 সালে কি করে একদিনে 2.5 লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করেছিল, ঠিক আছে। 1999 সালে মেডিসিলা নামে একটি কম্পিউটার ভাইরাস শক্তিশালী সাইবার জগৎকে আক্রমণ করেছিল। আমরা এই লাইনগুলো এক কথা উত্তর বা এমসিকিউর জন্য দাগ দিয়ে নিব, ঠিক আছে। এই যে মাইক্রোসফটের মতন এমনই একটা, তাদের ইমেল সার্ভারকেও বন্ধ রাখতে হয়েছিল। হ্যাঁ, 2000 সালে এরকম ছিল Y2K, এখানে ভাইরাসগুলো অনেকগুলো পিসির মনিটরগুলোকে নষ্ট করে দিয়েছিল। যাই হোক, এখন অ্যান্টিভাইরাসগুলো অনেক ভালো হয়েছে, মানুষ সচেতন হয়েছে, এই কারণে কিন্তু এখন এইভাবে হয় না। তাহলে এই যে এটা একটা সাইবার জগতে বেআইনি কাজ। মেলিসা ভাইরাস তৈরি করার অপরাধে ডেভিড স্মিথ নামে এই লোকটির 10 বছরের জেল হয়েছিল, কারণ 2004 সালে প্রায় 2.5 লক্ষ কম্পিউটারকে অ্যাটাক করেছিল, ঠিক আছে। যে কারণে মাইক্রোসফট সার্ভারে ইমেল সার্ভারটা বন্ধ রাখতে হয়। আমরা কম্পিউটার কিছু অনৈতিক ব্যবহারগুলো দেখলাম। এবার আমরা 26 নম্বর পাঠে, যেটা হচ্ছে প্লেজারিজম। আমরা এই শব্দটা জানার আগে দুটো ছবি দেখি। দেখো এখানে কি করছে, একজন আরেকজনের কাছ থেকে দেখে লিখছে, এই যে আমরা অনলাইন থেকে দেখে সে কি করছে, খাতায় লিখছে। প্লেজারিজম হচ্ছে অন্যের কোনো কিছু হুবহু প্রতিলিপি করা। আমরা ওই যে কপিরাইট পড়েছিলাম না, একজনে কপি করে সেটাকে করা, একটা সিনেমা বা একটা গান, একটা ভিডিও, হ্যাঁ একটা বই, ঠিক এটা হচ্ছে যে লেখা বা তথ্য চুরি করে হচ্ছে
কপিরাইট। প্লেজারিজম দেখো, অন্যের সাহিত্য গবেষণা আইডিয়া নিজের নামে প্রকাশ করাকে প্লেজারিজম বলা হয়। কোনো প্রতিষ্ঠান সাহিত্য গবেষণা প্রতিষ্ঠানের সম্পদ হুবাহুব বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকেই প্লেজারিজম বলা হয়। ঠিক আছে, এখন আমরা কিন্তু দেখি অনেক সময় পরীক্ষায় তারা কি করছে, আরেকজনের দেখে লাগে, তাই না? এটা একটা প্লেজারিজম, কিন্তু এটা প্রকাশ হচ্ছে না, এটা তুমি আরেকভাবে দিচ্ছ, কিন্তু এটা একটা নৈতিকতা এবং নিজের ক্ষতি করছে। সো আমরা এই প্লেজারিজম বা এই অনৈতিক কাজগুলো থেকে বিরত থাকব। এখন তথ্য প্রযুক্তির কল্যাণে এই বিষয়টা অনেক বেশি হয়েছে, কারণ তুমি এখন চাই অনেক রিসার্চ, অনেক টেক্সট, অনেক কিছু তথ্য অনলাইন থেকে সংগ্রহ করতে পারছো, এবং সেটা হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, লেখা সব কিছুর মাধ্যমে কি হচ্ছে, এগুলো খুব সহজে নিজের নামে করে আমরা তৈরি করতে পারছি। ঠিক, তো যারা সত্যিকারের ছাত্র তারা নিজেরা পড়াশোনা খাটাখাটি গবেষণা করে সুন্দর সুন্দর কিছু রচনা করে, আর অনেক সময় অনেক শিক্ষার্থী সেই পরিশ্রম করতে রাজি হয় না, তাই ইন্টারনেটে প্রায় সকল বিষয়ে কিছু না কিছু তথ্য আছে, সেখান থেকে হুবহু বিষয়টা নিজের নামে নিয়ে জমা দিয়ে দেয়। প্লেজারিজম রোধ, তো এই যে হুবহু দেখো অনলাইনের মাধ্যমে যে আমরা এটা করছি, শুধু বিভিন্ন বই থেকে লিখছি, তুমি অন্যের কিছু সহযোগিতা নিতেই পারো, এবং সেটার জন্য কি করতে হবে, সেটা একটা কৃতজ্ঞতার স্বীকার দিতে হবে। আমরা সেই জায়গাটা আসছি। এখন এই যে আমরা ভাবছি একটা আমি অনলাইন থেকে টেক্সটে লিখে নিচ্ছি না, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আমাদের এর আগের বছর যে কারিকুলাম ছিল, এখানে কিছু বইয়ের লেখা হুবহু কপি ছিল, সেটা পরে বাদ দেওয়া হয়। হ্যাঁ, বিশেষ করে বিজ্ঞান বই, একটা কি বই জানি, হ্যাঁ, কিছু অংশগুলো ছিল, কিছু ছবিগুলো ছিল, এই যে তখন মনে হয় যে এত কিছু ধরতে পারছি কি করে। তো দেখো আমরা এটা কিছু সফটওয়্যারের মাধ্যমে প্লেজারিজমগুলো খুঁজে বের করা যায়। আমরা একটা ভিডিও দেখি। আজ থেকে কয়েক বছর আগে আমি যখন কলেজে পড়তাম, তখন আমি স্যাররা নোটগুলো কোথা থেকে ছাপে বলতো, অনেক হেল্প হবে। সো আমার লাইফে অনেকবার এমন হয়েছে যে একজন প্রফেসরের নোটসের সাথে আরেকজন প্রফেসরের নোটস প্রায় মিলে যায়। একবার তো আমার লাইফে এমনও হয়েছে যে ম্যাকবেথের নোটস 3টে প্রফেসরের নোটসের সাথে হুবহু মিলে গেছে ছিল। তবে এমনও অনেকবার হয়েছে যখন আমি খুঁজে পাইনি এবং বুঝতে পারিনি কোথা থেকে নোটসটা কপি করা হয়েছে। আমি কোনো প্রফেসর বা টিচার, যাবতীয় হচ্ছে অনলাইনে টিচাররা পড়াচ্ছেন এবং সবে কেননা এই কপি করা হয়েছে এবং কতটা পোর্শন কপি করা হয়েছে সমস্ত বিষয় জানিয়ে দেবো এই ভিডিওতে। প্লেজারিজম, আমরা যদি গুগলে সার্চ করি প্লেজারিজম বলে, তখন এটাই ডেফিনেশন আসবে। Plagiarism is presenting someone else's work or ideas as your own, with or without their consent, by incorporating it into বলে চালনা করা হয়, তখন তাকেই বলে প্লেজারিজম। কিন্তু দাদা, সবই তো প্লেজারিজম চেক। তারপরে যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে, কেননা অসংখ্য প্লেজারিজম এবং গ্রামাটিক্যাল চেকের অপশন থাকে। তো যে কোনো একটা ওয়েবসাইটে চলে এবং সেখানে গিয়ে টিচারের যে নোটসটা ছিল সেই নোটসটাকে আগে থেকে কপি করে রাখবো এবং এখানে এসে পেস্ট করে দেবো জাস্ট। তারপরে চেকে মারবো প্লেজারিজম চেক, এবং কিছুক্ষণ সময় নেবে এবং তারপর কিছুক্ষণ পরে রেজাল্ট দিয়ে দেবে যে এটা কত পার্সেন্ট। এইভাবে প্লেজারিজমের একটা পার্সেন্টেজ, তার মানে এখানে 23% প্লেজারিজম হয়েছে। সে এই 25% লাইনগুলো চলে আসছে, সে অন্য জায়গা থেকে টেক্সট করে নিয়েছে। আমরা কিন্তু দেখো একটার সাথে একটা, এই যে আমরা একটা বই করি সেখানে কি করেছি, কপিরাইট আইনের ভিতর নিতে হচ্ছে, তাই না? তখন এরকম টেক্সটগুলো হয়ে গেলে প্লেজারিজম থেকে চেক করা যাচ্ছে। তাই এটা থেকে কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে, বইতে আমাদের এই ধরনের ছবি আছে, দেখো অন্যের বা কোনো বইয়ের সাহায্য নিলে তা স্পষ্ট করে উল্লেখ করে দেবে। স্পষ্ট কি তথ্য, সূত্র বা টিকা, দেখবা অনেক বইয়ের নিচে এই জায়গাগুলো লেখা থাকে। ঠিক আছে, যে এইখানে যদি কোনো তথ্য তুমি নিয়ে থাকো, তার এত নাম্বার পৃষ্ঠা থেকে নিয়েছো, সেই বইটা কত সালে কত তারিখে কোন পাবলিশারের মাধ্যমে পাবলিশড হয়েছে, এই সম্পূর্ণ তথ্যটি যদি তুমি তথ্য টিকায় দিয়ে দাও, তখন তাহলে এটা আর প্লেজারিজমের মধ্যে পড়বে না। আমরা এর আগে মিউজিক নিয়ে একটা কথা বলেছিলাম, সুর নিয়ে একটা কথা বলেছিলাম, যে সব কিছু কিন্তু এভাবে কপিরাইট বা প্লেজারিজমের মধ্যে পড়ে। সো আমরা একটা এইভাবে করলে, আমরা যদি তথ্য টিকাগুলো দিয়ে দেই, তাহলে সেলিম আন্দির করেছে ঢাকা নাটকের প্রচ্ছদ ভূমিকা, আমরা মানে তুমি তোমার লেখার ভিতরে এই জিনিসটা নিয়েছো, সেটা একটা টিকা দিয়ে দিবে। এখন আমরা যে হ্যান্ড নোটস করি সেটার জন্য এই জিনিসগুলো দরকার নেই। যখন বড় হবে, তখন কিছু পাবলিক গবেষণা করবে, যে কোনো কিছু করবে, তখন এই জিনিসগুলো প্রেজেন্টেশনগুলোতে যাবে, তখন আমরা এই টিকাগুলো দিতে হয়। ঠিক আছে,
কারণ অন্যের লেখা কোনো কিছু ব্যবহার করতে হলে সেটাকে পরিষ্কার করে অন্যের অবদানটা স্বীকার করতে হবে, ঠিক আছে? কারণ আমরা অবশ্যই অন্যের বই অন্যের কাছে থেকে লিখবো, নিজের লেখার সময় সাহায্য নেওয়াটা এটাই উচিত, ঠিক আছে? তাহলে আমাদের যখনই আমরা সাহায্য নিব কারো কাছ থেকে, অবশ্যই যারা গবেষণা করেছে, যারা বড় বড় বই লিখেছে, বা আমরা তো ছোটো আছি, তখন কিন্তু আমরা অন্যের কাছ থেকেই সাহায্য নিব, আমাদের শিক্ষক বা আদার্স কারোর কাছ থেকে সাহায্য করব। এটা কোনো অপরাধ নয়, কিন্তু তার অংশটুকু নিয়ে কৃতজ্ঞতা স্বীকার করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যেহেতু এখন প্রযুক্তির মাধ্যমে তুমি যতই নিজেকে স্মার্ট ভাবো, যদি অন্যায় করো সেই অন্যায়টা অবশ্যই প্রকাশিত হবেই, ঠিক আছে? তো আমরা এবার একদম বাসার কাজে চলে আসি। এই 3টে প্রশ্ন একটু লেখানো। প্লেজারিজমটা কি, তুমি কিভাবে প্লেজারিজম তোমার সান্নিধ্য থেকে দূরে রাখবে, প্লেজারিজম রোধনের জন্য কি আবিষ্কার হয়েছে, ঠিক আছে? ছোট্ট একটি কাজ। আগামী ক্লাসে আমরা পুরো অধ্যায়ের উপর থেকে তোমাদের আরেকটা দিচ্ছি, সম্ভাব্য কিছু প্রশ্ন লিখে নিয়ে আসবে, ছোট প্রশ্ন শুধু। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হচ্ছে। খোদা হাফেজ।